বন্ধুরা অনেকেই একাধিকবার আমাকে প্রশ্ন করে থাকেন বোগেনভিলিয়া গাছের মিডিয়া কিভাবে তৈরি করব বা বোগেনভিলিয়া গাছের বেস্ট কেয়ার এবং বোগেনভিলিয়া গাছের নিয়মিত সার প্রদান এবং কিভাবে প্রচুর ফুল পাবো। যদিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বোগেনভিলিয়ার মাটি তৈরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেয়ার এবং কিভাবে গাছকে বেস্ট ফ্লাওয়ারিং মুডে নিয়ে যাওয়া যায় এই বিষয়ে একটা সিরিজ তৈরি করতে চলেছি। আজকের ভিডিও তার ফার্স্ট পর্ব। এই পর্বে আমি বোগেনভিলিয়ার মাটি বা মিডিয়া তৈরি সম্পর্কে আলোচনা করব এবং বোগেনভিলিয়ার জন্য কি ধরনের পট আমরা সিলেক্ট করব, কি ধরনের পটে বোগেনভিলিয়া বেস্ট হয় এবং তার শেপিং এবং তার যাবতীয় সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করতে চলেছি আজকের এই প্রথম পর্বে। আজকের মিডিয়া তৈরির জন্য প্রথম যে মুখ্য উপাদান বা মূল উপাদানটা লাগবে সেটা হচ্ছে গার্ডেন সয়েল বা মাটি। বন্ধুরা প্রথমেই এই মাটির ব্যবস্থা আমি করে নেব। আমি নিয়ে নিচ্ছি এরকম গার্ডেন সয়েল। দেখুন বন্ধুরা, মাটি হতে হবে শুকনো, ঝুরঝুরে, হালকা দানাযুক্ত, একদম ধুলোর মতো হয়ে যাবে এরকম মাটি কিন্তু বোগেনভিলিয়ার জন্য একদমই ভালো না। আমরা বারবারই ওয়েল ড্রেন সয়েল সম্পর্কে বলি, ওয়েল ড্রেন সয়েল মেনটেন করার কথা বলি। এই ওয়েল ড্রেন সয়েল কিন্তু কখনোই ধুলোর মতন মাটি দিয়ে প্রস্তুত করা সম্ভব নয়। ধুলোর মতন মাটি দিয়ে যদি আমরা মিডিয়া প্রস্তুত করি তাহলে সেই মিডিয়ায় জল দিলে সম্পূর্ণভাবে মাটিটা জমাট বেঁধে একটা আঠালো চ্যাটচেটে মিডিয়া তৈরি হবে, যার মধ্য দিয়ে জল সহজে নিষ্কাশিত হতে পারবে না বা নিচের দিকে বয়ে যেতে পারবে না। সেজন্য মাটি হতে হবে ঝুরঝুরে, হালকা দানাযুক্ত, ঠিক যেমনটা এখানে আমরা দেখাচ্ছি আজকের ভিডিওতে। একদম পারফেক্ট এরকম মাটি আমাদেরকে নিতে হবে, কিংবা পুরনো কম্পোস্ট সারযুক্ত মাটি ফেলে রাখলে এরকম হয়ে যাবে। এরকম মাটিও আমরা ব্যবহার করতে পারি। এর মধ্যে পাতা পচা সার মেশানো আমার কিছু পুরনো মাটি আছে, এরকম মাটিও ব্যবহার করা যেতে পারে, এটাও যথেষ্ট পোরাস। তাহলে চলুন বন্ধুরা মাটির প্রিপারেশনটা দেখে নেওয়া যাক। আজকে আমি সম্পূর্ণ একটা বেসিক প্রিপারেশন দেখাবো, যে প্রিপারেশনটা মোটামুটি সবাই করতে পারবে এবং যে কোনো বোগেনভিলিয়ার জন্য একটা পারফেক্ট প্রিপারেশন। এখানে আমি একটা জিনিস বলে দেব, বিশেষ করে মাটির টব এবং প্লাস্টিকের টব, দু ধরনের টব আমরা আজকাল গাছ লাগানোর জন্য, বিশেষ করে বোগেনভিলিয়া লাগানোর জন্য ব্যবহার করি। মাটির টব বোগেনভিলিয়া গাছের জন্য সব থেকে ভালো। তবে মাটির টবের বিভিন্ন সমস্যা হচ্ছে ঝড়ে একটু পড়ে গেলেই ভেঙে যায়, বা মাটির টব অত্যাধিক ভারী হওয়ার কারণে মাটির টবের বেশ কিছু সমস্যা রয়েছে। সেজন্য বর্তমানে প্লাস্টিকের টব কিন্তু আমরা ব্যবহার করছি এবং প্লাস্টিকের টব বেশ কিছু ভালো ব্র্যান্ডেড প্লাস্টিকের টব আছে যেগুলোতে গাছ ভালো হচ্ছে। আমি বেশ কিছুদিন আগে কিছু টব কালেক্ট করেছিলাম, সেই বিষয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। মাটির টব এবং প্লাস্টিকের টব উভয় টবের জন্য সয়েল প্রিপারেশনের ক্ষেত্রে একটা বিশেষ পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে মাটির টবে যদি আমরা গাছ দিই তাহলে যে পরিমাণে বালি বা মোটা দানার বালি আমরা ব্যবহার করি, প্লাস্টিকের টবের ক্ষেত্রে তার থেকে একটু বেশি দিতে হবে। এই বিষয়টিও আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব। অনেকেই কমেন্ট করেছেন যে মাটির টব বেশি ভালো না প্লাস্টিকের টব বেশি ভালো। যদি আমরা এক কথায় বলি তাহলে মাটির টবই সব থেকে ভালো যে কোনো গাছের জন্য, সেটা বোগেনভিলিয়া হোক বা যে কোনো গাছের জন্যই হতে পারে। যে কোনো বিশেষ করে আউটডোর প্ল্যান্টের ক্ষেত্রে মাটির টবই শ্রেষ্ঠ। তবে পরিস্থিতি অনুযায়ী বা সুবিধার জন্য আমাদেরকে অনেক ক্ষেত্রেই প্লাস্টিকের টবকে নির্বাচন করতে হয়। সেক্ষেত্রে বেশ কয়েকটা নিয়ম আমরা যদি ফলো করি তাহলে আমাদের সমস্যা হওয়ার কথা নয়। তাহলে চলুন বন্ধুরা শুরু করি মাটির প্রিপারেশন। প্রথমেই টব পিছু 40 থেকে 50 ভাগ পর্যন্ত আমরা এরকম শুকনো ঝুরঝুরে মাটি হালকা দানাযুক্ত নিয়ে নিতে পারি এবং তার সঙ্গে সঙ্গে এরকম পুরানো গোবর সার আমরা ব্যবহার করতে পারি। আমার এই গোবর সারটা কমপক্ষে 2 বছরের পুরনো, সেজন্য এরকম কালো হয়ে গেছে। এরপর নেব হচ্ছে বালি। বালি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়েল ড্রেন সয়েল প্রিপারেশনের জন্য। যদি মাটির টব হয় তাহলে কমপক্ষে 20% বালি, এবং যদি প্লাস্টিকের পট হয় তাহলে 30% বা তার থেকে একটু বেশি বালি ব্যবহার করা খুবই ভালো। সেক্ষেত্রে ওয়েল ড্রেন সয়েল মেনটেন হয়। তবে 40%-এর উপরে কখনোই বালি ব্যবহার করা ঠিক হবে না। এরপর
এই যেটা নিলাম এটা হচ্ছে হাড়ের গুঁড়ো। বন্ধুরা, এরকম ভালো মানের হাড়ের গুঁড়ো নিতে হবে, তার মধ্যে যেন কখনো মুরগির লিটার মিশ্রিত ভেজাল যেটা বাজারে খুব সস্তায় পাওয়া যায় সেরকম হাড়ের গুঁড়ো নেওয়া কিন্তু একদমই চলবে না। আমাদেরকে হাড়ের গুঁড়োটা খুব ভালোভাবে বাছাই করে নিতে হবে, কারণ এটা থেকে পরবর্তীতে ফাঙ্গাল ইনফেকশন চলে আসতে পারে। সব থেকে ভালো হয় যদি আমরা এগুলোকে কম্পোস্ট করে অন্তত 1 মাস পচিয়ে ব্যবহার করতে পারি, কিংবা মাটি প্রস্তুত করার পরও মাটিটাকে আমরা 1.5-2 মাস ফেলে রেখে একটা কম্পোস্ট মিশ্রণ প্রস্তুত করে নিতে পারি। এরপর আমরা যেটা নেব সেটা হচ্ছে শিংকুচি। মোটামুটি প্রত্যেকটা টপ পিছু 100 গ্রাম হাড়ের গুঁড়ো বা 60-70 গ্রাম শিংকুচি, এরকম শিংকুচি বা শিং চাচা বলে এগুলোকে। অ্যাকচুয়ালি শিংটাকে চেঁচে এটা তৈরি করা হয়। দেখুন তার জন্য এরকম ফিতের মতো থ্রেডের মতন হয়ে আছে। এটা খুবই হালকা। এটা একটা 400 গ্রামের পাত্র, তবে এর মধ্যে অতটা নেই, হয়তো 200 গ্রাম মতন ধরেছে। এবার আমরা নিয়েছি হচ্ছে এটা নিমখোল। আমার নিমখোলটা একটু জল লেগে গেছিলো, যার জন্য কালারটা একটু ফেড হয়ে গেছে, তবে এটা খুব ভালো মানের নিমখোল ছিল। এবং তার সঙ্গে নিয়েছি আমি এগশেল ডাস্ট। আমি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করব না এখন, কারণ এখন অনেকটাই গরমের তীব্রতা রয়েছে, যার জন্যে আমি এগশেল ডাস্ট একদম পুরো কোম্পানি থেকে প্রিপেয়ার্ড করা এক প্রসেসড এগশেল ডাস্ট নিয়ে নিলাম। এরপর এই সমস্ত উপাদানগুলো খুব সুন্দরভাবে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমাদের একটা মিশ্রণ প্রস্তুত করতে হবে, এবং এই মিশ্রণটা আমরা বস্তায় ভরে মোটামুটি 1.5-2 মাস যদি রেখে দিয়ে তারপরে ব্যবহার করি গাছের পক্ষে সেটা সব থেকে ভালো হয়। তবে যদি পুরনো বড় গাছ লাগান তাহলে এই গরমের সময় আমরা এটা সরাসরি ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। যেহেতু পুরনো বড় গাছের ক্ষেত্রে আমি বলছি, কারণ সেক্ষেত্রে মূল স্টেমটা মাটি থেকে অনেকটাই দূরে থাকে এই নতুন প্রিপেয়ার্ড করা মাটি থেকে, সেজন্য অলরেডি পোস্তে যে সময়টা লাগে সেই সময়ের মধ্যে শিকড় বড় হয়ে তাদের কাছে চলে আসে। বন্ধুরা দেখুন, এই যে মাটিটা প্রিপেয়ার করলাম এর মধ্যে কিন্তু বালির দানা মিশে গিয়ে একটা পোরাস মিডিয়া তৈরি করেছে। তবে অতিরিক্ত পোরাস মিডিয়া কখনোই ভালো নয়, সেজন্য হালকা দানাযুক্ত মাটি আমরা ব্যবহার করেছি, যার মধ্যে মাটিটাও থাকবে এবং বালিটা এবং মাটিটা সমস্ত একসাথে মিশে গিয়ে একটা মিডিয়াম পোরাস মিডিয়া তৈরি করবে। যদি অতিরিক্ত ওয়েল ড্রেন সয়েল হয় তাহলে সয়েল থেকে সমস্ত সার, বিশেষ করে মাইক্রোনিউট্রিয়েন্টস কিন্তু জলে ভেসে চলে যাবে, বাইরে চলে যাবে। এর ফলে কিন্তু গাছের গ্রোথে কিন্তু হ্যাম্পার্ড হয় এবং এর ফলেও ক্লোরোসিস আসতে পারে বা মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবজনিত বিভিন্ন রোগ আসতে পারে। দেখুন বন্ধুরা, এরকম হালকা দানা কিন্তু মাটির মধ্যে থাকবে, বিভিন্ন ধরনের পার্টিকেলস, গ্র্যানিউলস থাকবে। এক ধরনের টোটালটাই যে খুব বড় বড় দানা থাকবে এরকম প্রিপেয়ার করা যাবে না, এবং সম্পূর্ণভাবে এরকম ডাস্টও করা যাবে না। এরকম সমস্ত কিছু মিশিয়ে এরকম একটা মিডিয়াম পোরাস মিডিয়া কিন্তু বোগেনভিলিয়ার জন্য একদম পারফেক্ট। এবং এরকম যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ওয়েল ড্রেন সয়েল প্রিপারেশন হয়, এবং এটা কখনোই বর্ষাকালে গাছের ক্ষতি করে না জল জমিয়ে রেখে। বন্ধুরা, এইভাবে প্রস্তুত করা মাটি আমরা টবে ভরে রেখে দেব। আমি আজকে আপনাদেরকে পুরনো বানানো মাটি দিয়ে প্রিপেয়ার করে দেখাবো, আর এগুলো আজকে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এই টবগুলোতে আমি নেক্সট কয়েক সপ্তাহ পরে আবার গাছ লাগাবো। এর মধ্যে মাটিটা প্রিপেয়ার করে আমি টব ভর্তি করে রেখে দিলাম। এরপর এই টবের মাটিটাই ঢেলে নতুন গাছ আবার লাগিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমি ব্যবহার করেছি আজকে প্লাস্টিকের টব, যার জন্য বালি ব্যবহার করেছি 30%-এর ওপরে। আমি নিয়েছি এই হার্ষদ্বীপের এই টবগুলো। এই টবগুলোর দেখুন যে স্পেশাল কার্ভেচারটা রয়েছে, যেটার জন্যে জল সহজেই নিচ থেকে বেরিয়ে যেতে পারে, এটা কোম্পানি ডিমান্ড করছে, এবং যারা ব্যবহার করেছে তারাও বলছে এটাতে ভালো থাকছে এবং মাটি খুব একটা গরম হয় না। এবং এর যে তলার ছিদ্রগুলো সেগুলো অপেক্ষাকৃত বড় এবং প্রচুর ছিদ্র রয়েছে। এর ফলে ওয়েল ড্রেন সয়েল প্রিপারেশন যদি আমরা সঠিকভাবে করে নিতে পারি তাহলে এই টবগুলোতেও কিন্তু গাছ রোপণ করলে মাটির টবের অনুরূপ কিন্তু ফল পাওয়া যাবে। তবে সব ক্ষেত্রে এই মাটির টবের এই ভাঙা টুকরো বা খোলামকুচিগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো মাটির টব বা যে কোনো টবের
গাছ লাগাতে গেলেই কিন্তু আমরা এই পদ্ধতিতে টবের ছিদ্রগুলোকে সব সময় উপরে এইভাবে চাপা দিয়ে দেব, যাতে করে ডিরেক্টলি মাটিটা গিয়ে ফুটোর বা ছিদ্রগুলোকে বন্ধ না করে দেয়। প্রথমে এইভাবে খোলামকুচি বা টব ভাঙা টুকরোগুলো আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে যদি আমরা গাছ লাগাই তাহলে কিন্তু দেখব যে ড্রেনেজ সিস্টেম কিন্তু পারফেক্ট থাকবে। এখন গরমকাল, সেই জন্যে হয়তো খুব একটা সমস্যা হবে না, কিন্তু বর্ষায় কিন্তু সমস্যা হতে পারে। সেজন্য এটা মাথায় রেখে কিন্তু আমাদের এই কাজটা এখনই করতে হবে। এরপর দিয়ে দিলাম আমি অন্তত 1-1.5 ইঞ্চি পুরু করে এই মোটা দানা বালি। এর ফলে কি হবে, এই যে খোলামকুচিগুলো ব্যবহার করেছি এগুলোর মধ্যে বালি ঢুকে গিয়ে একটা লেয়ার তৈরি করবে এবং মাটিটা ছেঁকে বেরোবে টবের তলা থেকে। বন্ধুরা দেখুন, এরপর আমরা সেই পুরনো প্রিপেয়ার করা মিশ্রিত মাটিটা একটা লেয়ার দিয়ে দেব এবং এরপর আমরা আমাদের ইচ্ছা মতো গাছ লাগিয়ে দেব। বন্ধুরা, আজকেও একটা গাছ লাগিয়ে আমি দেখাবো। আমার কাছে অনেক দিন ধরেই এই গাছটি পড়ে আছে, রিপোর্ট করা হয়নি। এটা একটা লিপস্টিক, শুভ্রা লিপস্টিক। এই ছোট টবে রয়েছে, একটা 4 ইঞ্চি টবে, সেজন্য আজকে এটাকে আমি রিপোর্ট করব। আপনারা চাইলে এই গাছ সংগ্রহ করতে পারেন, স্ক্রিনে দেয়া ফোন নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করে এই গাছ নার্সারি থেকে কালেক্ট করতে পারেন যদি কেউ উৎসাহী হন। দেখুন, এরপর সেটা আমি টব থেকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এইবার গাছটাকে রোপণ করব। প্রথমে দেখেছি মাটিটা আমি অল্প দিয়ে দিয়েছি, 1/3 মাটি দিয়েছি। এরপর গাছটাকে টব থেকে বার করে নিলাম। যেহেতু নতুন গাছ সেজন্যে রুট বল সেভাবে হয়নি, তবুও আমি রুট বলটাকে হালকা ব্রেক করে নিচ্ছি। এই গাছটা আমারই তৈরি করা, যার জন্যে আমি জানি মাটিটা কেমন, সেজন্য খুব একটা শেকড়ে হাত দিলাম না। গাছে যদিও ফুল আছে, তবুও ভালো গাছ করতে গেলে ফুলের মায়া করলে চলে না। তবে শিকড় যদি খুব নাড়াচাড়া করা হয় তাহলে গাছে ফুল থাকলে সেই ফুল ঝরে যেতে পারে। বন্ধুরা, এইভাবে আমি গাছটাকে প্লেস করে দিলাম টবের ঠিক মধ্যিখানে। এরপর মাটি দিয়ে গাছটাকে সম্পূর্ণভাবে সুন্দর করে রোপণ করব। এই মাটিটা আমার পুরনো বস্তায় ভরে রাখা ছিল, পুরনো আগের এই সেম প্রিপারেশন তৈরি করা। দেখুন বন্ধুরা, এইভাবে আমি দেব। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে মাটি তৈরি করার পর জল দিলে জল সহজে নেমে যাচ্ছে না। আপনারা দেখবেন যদি মাটি অত্যন্ত পরিমাণে ডাস্ট হয়ে যায়, একদম পুরো পাউডারের মতন হয়ে যায়, সেক্ষেত্রে জল দিলে জলটা সহজে টব থেকে বেরোতে চায় না, এবং যদি অনেক পরে বেরোয়ও তাহলেও দেখা যায় যে মাটিটা একদম পুরো এঁটেল মাটির মতন হয়ে যায়, বিশেষ করে একদম পুরো চ্যাটচেটে মাটি হয়ে যায়। এর ফলে কিন্তু ওয়েল ড্রেন মিডিয়াটা আর মেনটেন করা হয় না। সেজন্যে মাটি প্রিপারেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যেন হালকা দানাযুক্ত মাটি হয়। বিশেষ করে বোগেনভিলিয়ার ক্ষেত্রে এটা অত্যন্ত প্রয়োজন। ওয়েল ড্রেন মিডিয়া না করতে পারলে যে কোনো হার্ডি গাছও কিন্তু নষ্ট হয়ে যায় বর্ষাকালে। এবং যদি আমরা প্লাস্টিকের পটে লাগাই তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে বালি মিনিমাম 30%-এর ওপরে দেব। এরপর আমাদেরকে এই গাছটাতে জল দিয়ে দিতে হবে। আমি আজকে জল দিয়ে দেখাবো এবং ভিডিওটা একদমই পজ করব না বা কাটবো না। দেখুন জলটা নামতে ঠিক কতটা সময় লাগছে। গাছের গোড়ায় আমি পুরো 1 লিটার জল দিয়ে দিলাম 1 লিটারের মগে। এখন দেখুন আমি কোনো রকম নাড়াচ্ছি না, কিচ্ছু করছি না। যদি একটু নাড়িয়ে দিই বা একটু কিছু দিয়ে চাপ দিই তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি জলটা নেমে যাবে, কিন্তু আমি কিছুই করলাম না। দেখুন বন্ধুরা, জলটা আস্তে আস্তে পুরো নেমে গেল এবং সম্পূর্ণভাবে জলটা কিন্তু নিচের দিকে চলে গেল। এবার আমরা এই গাছটাকে ছায়াযুক্ত জায়গায় রাখবো। যেহেতু এখন তীব্র গরম, জাস্ট আমাকে 1-2 দিন ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। আমি এটাকে আমার অর্কিডের শেডের নিচে রেখে দিলাম। আজকের ভিডিওতে দেখলেন বোগেনভিলিয়া গাছের মিডিয়া তৈরি এবং গাছ রোপণ। পরবর্তীতে থাকছে এর দ্বিতীয় পর্যায়ের পরিচর্যা এবং যাবতীয় ব্যবস্থাপনা। আজকে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী পর্বটি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। নমস্কার, সকলে ভালো থাকবেন।